দেখো আজকে আমরা ক্লাস 9 এর লেকচার নাম্বার 4 দেখতে চলেছি, যেখানে টপিকস কি আছে না সাধারণ তুলাযন্ত্রের গঠন, ওজন বাক্স, সুবেদী তুলাযন্ত্র, তুলাযন্ত্রের সুবেদিতা ও তার শর্ত, ভালো তুলাযন্ত্রের গুণাবলী। এরপর আরেকটা টপিকস আমি যোগ করব, যেটা হচ্ছে কি যদি তুলাপাত্র যদি অসমভরের হয়ে থাকে, তুলাপাত্র অসমভরের যদি হয়ে থাকে, তখন আমরা তুলাযন্ত্রের সাহায্যে কিভাবে বস্তুর ভর নির্ণয় করব। যদি তুলাদণ্ড, যে তুলাদণ্ডটা তার বাহু দুটো যদি অসম হয়ে থাকে, তাহলে আমরা কিভাবে বস্তুর ভর সঠিকভাবে পরিমাপ করব। তো আমি ধীরে ধীরে বলবো। তো ফার্স্টে তুলাযন্ত্রের গঠন আমরা আগে দেখতে চলেছি। দেখো পরীক্ষা হলে যদি তুলাযন্ত্রের এরকম যদি একটা কোশ্চেন যদি আসে, পাশে একটা তুলাযন্ত্রের তুমি একটা চিত্র কিভাবে দেবে, খুব ইজিলি চিত্র দিতে হবে। তো প্রথমে আমি একটা কি করব, খুব ইজিলি সহজে দিতে হবে, 5 মিনিটের মধ্যে যেন ছবিটা আমি আঁকতে পারি ওইরকম কিছু। তো প্রথমে আমি একটা কাঠের পাটাতন নিয়ে নেব, প্রথমে একটা কাঠের পাটাতন নিয়ে নিলাম। তো পাটাতনের উপরে আমি একটা কি করবো, একটা স্তম্ভ দাঁড় করিয়ে দেবো, একটা স্তম্ভ দাঁড় করিয়ে দেবো। ক্লিয়ার? তো এই স্তম্ভের সাহায্যে এই স্তম্ভে এই স্তম্ভটাকে আমি কি করব, একটু বাড়িয়ে নেব। বাড়িয়ে নেওয়ার পর এই জায়গাটায় কি করব, একটা গোল একটা এরকম একটা সার্কেল দেব, যেটার নাম দেব হচ্ছে কি চাবি। এটাকে আমি নাম দিলাম চাবি। আচ্ছা, তো ধীরে ধীরে, তো এরপর এইখানে একটা এরকম একটা স্কেল আঁকা থাকে, এরকম একটা স্কেল নিচের দিকে, নিচের দিকে হোক উপর দিকে হোক, যেখানে একটা স্কেল এরকম একটা আঁকা থাকে, তা একটা স্কেল বানিয়ে নেব। এরকম করে একটা স্কেল বানিয়ে নিলাম। ব্যাস, এবারে কি করব, এইখানে একটা সোজা একটা দণ্ড নিয়ে নেব, এরকম এরকম একটা সোজা দণ্ড নিয়ে নেব। দণ্ডের উপর দণ্ডের উপর কি করব, এইভাবে একটা বক্স বানিয়ে নেব। তো দণ্ডটা কি আসবে, দণ্ডটা পুরো একদম নিরেট। এই দণ্ডটা যে থাকছে, এই দণ্ডটা পুরো একদম নিরেট। এই দণ্ডটার নাম হচ্ছে কি, এই দণ্ডটাকে বলবো স্তম্ভ। আমি নাম দিয়ে দিলাম, এটাকে কি বলবো, স্তম্ভ। এইটাকে নাম দিলাম স্তম্ভ। ক্লিয়ার? আচ্ছা, এরপর এই স্তম্ভটা থেকে একটা সুতো, এরকম করে একটা সুতো ঝোলানো থাকে, এরকম সুতোটা একটু সোজা হবে। তোমরা ডেফিনেটলি স্কেলে করবে, স্কেলে করলে সোজা সোজা আসবে। এরকম একটা সুতো ঝোলানো থাকে, সুতোর সামনে এরকম একটা ত্রিভুজ আকৃতি একটা বস্তু ঝোলানো থাকে, যাকে বলা হয় ওলন। এই ওলনটা কি করা থাকে, এই স্কেলের সাথে একটা ছোট্ট একটা পিন দাঁড় করানো থাকে। যেটাকে আমরা বলবো, এটাকে আমরা বলবো পয়েন্টার, পয়েন্টার। আর এটাকে আমরা বলবো ওলন, আর এটাকে আমরা বলবো ওলন দড়ি। ক্লিয়ার? এতটুকু বোঝা গেছে। এরপর দেখো যে এর উপরে এরকম একটা ত্রিভুজ আকৃতি, এরকম একটা ত্রিভুজ আকৃতি একটা, এরকম একটা ত্রিভুজ আকৃতি একটা দণ্ড বস্তু থাকে, যার সাথে কি থাকে, যার সাথে তুলা দণ্ডটা লাগানো অবস্থায় থাকে। এই যে তুলা দণ্ড, তো আমি এক্স্যাক্টলি সমান না করতে পারলেও আনুমানিক একটু সমান করে দেখাচ্ছি। এইভাবে তুলা দণ্ডটা লাগানো থাকে, এরকম করে তুলা দণ্ড। এই এই হলো একটা তুলা দণ্ড। তুলা দণ্ডের সাথে এটাকে আমি কি বললাম, তুলা দণ্ড, তুলা দণ্ড হয়েছে। তো তুলা দণ্ডের সাথে কি থাকে, একটা স্ক্রু লাগানো থাকে, এরকম করে একটা স্ক্রু লাগানো থাকে, এরকম একটা স্ক্রু, যাকে আমরা বলে থাকি ব্যালেন্সিং স্ক্রু। তো দুপাশে দুটো স্ক্রু থাকবে, সেই জন্য একটাকে আমি B1 নাম দেব, আরেকটাকে আমি B2 নাম দেব। ক্লিয়ার? তো তুলা দণ্ডের নিচে এরকম একটা চাকতির মতো থাকে, এরকম একটা চাকতির মতো থাকে, ওই চাকতি থেকে এরকম করে একটা ত্রিভুজ আকৃতি একটা অংশ থাকে, সেই ত্রিভুজ থেকে, সেই ত্রিভুজ আকৃতি অংশ থেকে কি থাকে,
তুলা পাত্র, ত্রিভুজাকৃতি অংশটা থেকে বড় হয়ে গেল, এটা ত্রিভুজাকৃতি অংশটা থেকে কি থাকে না তুলা পাত্র কি থাকে ঝোলানো থাকে, তুলা পাত্র এইখান থেকে কি থাকে একটা তুলা পাত্র এমনি করে ঝোলানো থাকে। এইভাবে এই ঠিক আছে, এটাকে আমরা কি বললাম তুলা পাত্র, এটা হচ্ছে তুলা পাত্র, তুলা পাত্র, ক্লিয়ার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের তুলা দণ্ড, এটা হচ্ছে তুলা দণ্ড। আচ্ছা, এই বি1 আর বি2টাকে কি বলা হচ্ছে, বি1 আর বি2টাকে বলা হচ্ছে ব্যালেন্সিং স্ক্রু, ব্যালেন্সিং ব্যালেন্সিং স্ক্রু কি। আচ্ছা, এরপর এই যে কাঠের পাটাতনটা থাকে, কাঠের পাটাতনটাকে অনুভূমিকভাবে রাখার জন্য, অনুভূমিক মানে এটা হচ্ছে তো এক্স অক্ষ, এক্স অক্ষের সাথে সমান্তরালভাবে রাখার জন্য একটা স্ক্রু লাগানো থাকে, যেটাকে বলা হচ্ছে কি লেভেলিং স্ক্রু, যেটাকে কি বলা হচ্ছে লেভেলিং স্ক্রু। ধরো এটা L1, এটা হচ্ছে L2, তাহলে L1 আর L2 হচ্ছে কি লেভেলিং স্ক্রু, লেভেলিং স্ক্রু, ক্লিয়ার। আচ্ছা, আর এই অংশটাকে বলা হয় কি, এই অংশটাকে বলা হচ্ছে অ্যাগেট, অ্যাগেট, এই যে ত্রিভুজাকৃতি যে অংশটা থাকে এটাকে বলা হচ্ছে অ্যাগেট। আর এইখানটায় আর এইখানটায় যে স্ক্রু এর মতো থাকে, এটাকে S1 নাম দিলাম, এটাকে S2 নাম দিলাম। এই S1 আর S2 যেটা সাহায্যে আমরা কি করতে পারি না তুলা পাত্র দুটো একই ভাবে আছে কিনা, মানে একই একই মানে কি বলবো যেটাকে অনুভূমিক অক্ষের সাথে, মানে একই অক্ষে আছে কিনা, অনুভূমিক অক্ষের সাথে একই অক্ষে আছে কিনা। তো এই স্টিরাপটাকে ঘুরিয়ে একই অক্ষে আনা হয়, নামিয়ে উঠিয়ে একই অক্ষে আনা হয়, এটাকে বলা হচ্ছে স্টিরাপ, স্টিরাপ, ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার। এরপরে দেখো, এরপর এইখানটা থেকে, এইখানটা থেকে কি করা থাকে, এইখানটা থেকে একটা সূচক লাগানো থাকে, তোমরা এই যে সূচক, এই সূচককে ডেফিনেটলি স্কেলের সাহায্যে আঁকবে, স্কেল দিয়ে আঁকবে খুব সুন্দর হবে, ক্লিয়ার। সূচক, তো সূচকটাকে আমি একটু কালো করে দিচ্ছি, নাহলে কিন্তু বোঝা যাবে না। এটা হচ্ছে আমাদের সূচক। এই সূচকটা কি করে না সূচকের কাজ হচ্ছে, সূচকের কাজ হচ্ছে যে এইখানটা আমি মানলাম এটা হচ্ছে 0 দাগ, আগে সূচকটাকে আমাকে কালো করতে দাও, একটু একটু কালো করে নি, সূচকটাকে একটু কালো করে নি। আচ্ছা, এই হচ্ছে সূচক, সূচকটা এর সাথে কানেক্টেড আছে। আচ্ছা, তো সূচকটা যখন এই 0 দাগের সাথে যুক্ত আছে, তখন আমি কি বুঝবো যে তুলা দণ্ডটা অনুভূমিকের সাথে একেবারে সমান্তরালভাবে অবস্থান করছে, উপরন্তু দুপাশে ভরও সঠিক আছে, ঠিকঠাক আছে। এরপর দুটো তুলা পাত্রে ভর সঠিক আছে, তাহলে এইটাকে আমরা কি বললাম নাম দিয়ে দিলাম, এটাকে হচ্ছে সূচক, সূচক, ক্লিয়ার। তো এবার এই সূচকের কাজ হচ্ছে কি, যখন এপাশে আমি বস্তু রাখবো, এপাশে আমি ধরো বস্তু রাখলাম, আর এপাশে আমি কি রাখবো বাটখারা রাখবো, এপাশে আমি কি রাখবো বাটখারা, এপাশে আমি কি রাখলাম বাটখারা। তো এগুলো হচ্ছে কি না বাটখারা, ছোট ছোট বাটখারা হয়ে থাকে, 20 গ্রামের 10 গ্রামের বাটখারা ছোট ছোট হয়ে থাকে। তো
এই বাটখারা গুলোকে যখন আমি রাখবো, সাপোজ ধরো বস্তুর ওজন এপাশে বেশি হয়ে গেছে, বাটখারা থেকে বস্তুর ওজন বেশি হয়ে গেছে, তাহলে এই তুলাদণ্ডটা নিচের দিকে ঝুলে পড়বে। তো তো নিচের দিকে ঝুলে পড়া কথার অর্থ হচ্ছে কি, সূচকটা কোন দিকে বিক্ষিপ্ত হবে? এই দিকে বিক্ষিপ্ত হবে। সূচকটা কোন দিকে বিক্ষিপ্ত হবে? এই দিকে, বিপরীত দিকে বিক্ষিপ্ত হবে। ক্লিয়ার? বোঝা গেছে? তো সূচকটা কোন দিকে বিক্ষিপ্ত হবে? বিপরীত দিকে। আচ্ছা, এ পাশে যখন আমি বস্তু রাখবো তখন সূচকটা কোন দিকে বিক্ষিপ্ত হবে? বিপরীত দিকে। ক্লিয়ার? তো কোন কোন ক্ষেত্রে এমন তুলাযন্ত্র আছে যে যেদিকে বস্তু, যেদিকে ভরটা বেশি হয় সূচক আবার সেদিকেও বিক্ষিপ্ত হয়। এটাও আমি লক্ষ্য করেছি এক একটা ওজন তুলাযন্ত্রে। হয়তো কোন তুলাযন্ত্রটা কেমন ভাবে সঠিকভাবে পরিমাপ করছে কি করছে না সেটা একটা দেখার বিষয় আছে, কিন্তু আমি যে তুলাযন্ত্রটা লক্ষ্য করেছিলাম সে তুলাযন্ত্রটা এরকমই ছিল যে বস্তু যে পাশে ভর যেদিকে বেশি হচ্ছে সেই দিকে সূচক বিক্ষিপ্ত হচ্ছে। তাহলে আমি যেটা প্রকৃত লক্ষ্য করেছিলাম যে তুলা পাত্রের যে পার্শ্বে ভর বেশি হয় সূচক সেই দিকে বিক্ষিপ্ত হয়। মানে এপাশে যদি ভর বেশি হয় সূচক এই দিকে বিক্ষিপ্ত হবে, এপাশে যদি ভর বেশি হয় সূচক এই দিকে বিক্ষিপ্ত হবে। ক্লিয়ার? তো এই হচ্ছে তুলাযন্ত্রের একটা সংক্ষিপ্ত গঠন। তো ভালো করে খেয়াল রাখবে, এই যে S1 S2 এ দুটোকে আমি কি বলছি? স্টিরাপ। এদের কাজ হচ্ছে কি তুলা পাত্র দুটোকে অনুভূমিক অক্ষে নিয়ে আসা। L1 L2 এদেরও কাজ হচ্ছে কি, এই যে এটা হচ্ছে কাঠের পাটাতন, এটা কেমন হয়ে থাকে? কাঠের পাটাতন, কাঠের তৈরি হয়ে থাকে। কোনো কোনো ক্ষেত্রে আবার কাঠের না হয়ে অ্যালুমিনিয়ামের সিট হয়ে থাকে। কাঠের পাটাতন আমি দেখেছি, কাঠের পাটাতন। তো এই কাঠের পাটাতনটাকে অনুভূমিক রাখার জন্য L1 আর L2 এই দুটো স্ক্রুকে ঘুরিয়ে অনুভূমিক রাখা হয়। B1 আর B2 এই যে দুটো স্ক্রু, এই যে B1 আর B2 এই দুটো স্ক্রু কি করে না, এই দুটো ব্যালেন্সিং স্ক্রু, মানে তুলাদণ্ডটাকে অনুভূমিক রাখতে গেলে এই দুটোকে ঘুরিয়ে সামনে পেছনে করে আমরা কি করি না, তুলাদণ্ডটাকে অনুভূমিক রাখার চেষ্টা করি। তুলা পাত্রটাকে সামনে পিছনে করা যায়, এরকম করে ঘুরিয়ে সামনে পিছনে করা যায়। ক্লিয়ার? আর S1 আর S2 হচ্ছে কি, তুলা পাত্র দুটোকে উপরে নিচে উঠানো যায়। দুটো স্ক্রু আছে, B1 B2 সামনে পিছনে করে মানে দণ্ডটাকে অনুভূমিক আনতে চাইছে, S1 S2 উপরে নিচে উঠিয়ে তুলাদণ্ডটাকে অনুভূমিক আনতে চাইছে। ক্লিয়ার? আচ্ছা, আর সূচক হচ্ছে কি, সূচক কি নির্দেশ করছে না, সূচক নির্দেশ করছে যে পাশে ভর বেশি সেই দিকে সূচকটি বিক্ষিপ্ত হবে। দুপাশে যদি ভর যদি সমান থাকে তাহলে সূচক সেই জায়গাটায় স্থির থাকবে, ওই জিরো দাগের কাছে স্থির থাকবে। আর এই চাবির কাজ কি? চাবি হচ্ছে কি অন অফ এর মতো কাজ করে চাবি। তো চাবি কি করে, আমরা এই চাবির নবটাকে এরকম করে ঘুরিয়ে দেবো, এরকম করে ঘুরিয়ে দিলে কি হবে না, এই যে স্তম্ভটা আছে একটু উপরের দিকে উঠে যায়। ভালো করে যদি লক্ষ্য করো নিজেরা প্র্যাকটিক্যালে গিয়ে, তো স্তম্ভটার ভেতরে একটা দণ্ড ঢুকানো থাকে হয়তো, যে এরকম করে ঘুরিয়ে দিলে দণ্ডটা একটু উপরের দিকে, ভেতরে দণ্ডটা একটু উপরের দিকে উঠে যায়। দিলে কি হয়, তুলা দণ্ডটা কি যে ফ্রি হয়ে যায়, দিলে তুলা দণ্ডটা ফ্রি হয়ে যায়, যে আমি বস্তু চাপ দিই, এবার যেদিকে বেশি ভরের হবে সেই দিকে ঝুঁকবে। এরকম কিছু একটা এরকম না, এইরকমই মানে ভেতরে কিছু একটা ব্যবস্থা করা থাকে, যে এই চাবিটার সাহায্যে না, চাবিটা যখন অফ করা থাকে তখন লক, তখন এরকম যেমন আছে তো এরকম সেরকমই থাকবে। বস্তুকে এপাশে রাখলাম, বাটখারাকে এপাশে রাখলাম, মানে এদের মধ্যে কার ভর বেশি কার ভর কম তখন কিন্তু প্রদর্শন করবে না, যতক্ষণ পর্যন্ত চাবিটাকে অন না করছি, তুলাদণ্ডটা যতক্ষণ পর্যন্ত স্তম্ভ থেকে ফ্রি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনটার ভর বেশি কোনটার ভর কম সেটা আমরা লক্ষ্যই করতে পারবো না। তো চাবিটাকে অন করে ভর পরিমাপ করতে হয়, চাবির কাজ হচ্ছে এটা। ক্লিয়ার হচ্ছে? আর ওজন বাক্স হচ্ছে কি, ওজন বাক্স, এই ওজন বাক্সের মধ্যে কি থাকে, বাটখারা থাকে। একটা ওজন বাক্সগুলো এরকম হয়ে থাকে। আমি ওজন বাক্স যদিও ছবি আমি ঠিকঠাক করে যদিও না দিতে পারি, ওজন বাক্সের মধ্যে এরকম কয়েকটা খোপ থাকে, এরকম খোপ থাকে, আস্তে আস্তে ছোট ছোট খোপ থাকে। তো এই খোপগুলোর মধ্যে কি থাকে, বাটখারা রাখা থাকে, এই খোপগুলোর মধ্যে বাটখারা রাখা থাকে, এই খোপগুলোর মধ্যে কি থাকে, বাটখারা রাখা থাকে, ছোট ছোট বাটখারা।
এরকম ছোট ছোট বাটখারা রাখা থাকে। আরেকটা খোপে কি থাকে, এমনি করে ছোট ছোট এরকম পাতের মতো বাটখারা থাকে, এগুলোও বাটখারা ছোট ছোট পাতের মতো এরকম বাটখারা থাকে। তো এই বাটখারা গুলো হচ্ছে কি একটু বড় ভরের, 20 গ্রাম, 20 গ্রাম, 10 গ্রাম, 5 গ্রাম, 2 গ্রাম, এইরকম সব বাটখারা থাকে। আর এখানে কি থাকে, তাহলে এইগুলোতে কি থাকে, গ্রামের বাটখারা গুলো থাকে। আর এই যে পাতের মতো যে অংশ, এগুলোতে মিলিগ্রামের বাটখারা থাকে। কিসের বাটখারা থাকে, মিলিগ্রাম। তো এই যে ওজন বাক্সের সাহায্যে আমরা 211.10 গ্রাম থেকে 10 মিলিগ্রাম, কত না 10 মিলিগ্রাম পর্যন্ত যে কোনো বস্তুর ভর পরিমাপ করতে পারি। 210 মিলিগ্রাম থেকে 10 মিলিগ্রাম পর্যন্ত যে কোনো বস্তুর ভর পরিমাপ করা যায়। ক্লিয়ার? এই ওজন বাক্সের মধ্যে বাটখারার যে অনুপাত থাকে কত না 5:2:2:1। শর্ট কোশ্চেন, ওজন বাক্সের বাটখারার অনুপাত কত, 5:2:2:1। আচ্ছা, আরেকটা থাকে, এই ওজন বাক্সের মধ্যে এরকম একটা লম্বা একটা ফাঁকা অংশ থাকে, যার মধ্যে কি থাকে, এরকম করে একটা চিমটি থাকে, যার মধ্যে এরকম একটা চিমটি থাকে। যে চিমটিটার সাহায্যে আমরা কি করে থাকি, এই যে মিলিগ্রামের পাতগুলোকে চিমটির সাহায্যে এরকম করে টিপে বাটখারা এই মানে তুলা পাত্রে রাখি এই চিমটির সাহায্যে। এই চিমটিটার নাম হচ্ছে কি, এই চিমটাটার নাম হচ্ছে রাইডার। রাইডার, এই রাইডারের কাজ কি, যাতে এই যে সূক্ষ্ম সূক্ষ্ম যে মিলিগ্রামের যে পাতগুলো রয়েছে, পাতগুলোতে আমাদের হাতের ধুলো বা কোনো কিছু বস্তু যাতে না লেগে যায়, চিটে যায়, তাহলে ভরের পার্থক্য হতে পারে, যার জন্য হাত ব্যতীত আমরা চিমটি দিয়ে আমরা বাটখারাগুলোকে তুলবো, মিলিগ্রামের বাটখারাগুলোকে তুলবো। ক্লিয়ার? তাহলে ওজন বাক্সের ভূমিকা হচ্ছে এটাই। আচ্ছা, এরপরে ওজন বাক্সের কাজ তো আমরা দেখলাম। এরপরে আছে সুবেদী তুলা যন্ত্র। সুবেদী তুলা যন্ত্র হচ্ছে কি, যে সুবেদী তুলা যন্ত্র হচ্ছে সেই জিনিস, সুবেদী কথার অর্থ হচ্ছে সুবেদী তুলা। সুবেদী তুলা কথার অর্থ হচ্ছে কি না সামান্য ভরের পার্থক্য প্রদর্শন করবে, সামান্য ভরের পার্থক্য প্রদর্শন করবে, তবেই সে সুবেদী তুলা। সুবেদী তুলা তুলা যন্ত্রের সুবিধাটা হচ্ছে কি না, এই রকম সামান্য ভরের পার্থক্য যে তুলা যন্ত্র প্রদর্শন করে থাকে, সামান্য ভরের পার্থক্য যে তুলা যন্ত্র প্রদর্শন করে থাকে, তাকে আমরা বলবো কি, তার এই ধর্মকে আমরা বলবো তুলা যন্ত্রের সুবেদিতা। ক্লিয়ার? তাহলে তুলা যন্ত্রের সুবিধার শর্ত কি হতে পারে, তাহলে এর শর্ত কি হতে পারে না, শর্ত যদি আমি ফার্স্ট বলতে চাই, যে নাম্বার 1, স্তম্ভ দৃঢ় হতে হবে, স্তম্ভটাকে কি হতে হবে, শক্তপোক্ত হতে হবে, তাহলে হট করে ভেঙে যাতে না পড়ে। সেকেন্ড হতে হবে কি, স্তম্ভ দৃঢ় হতে হবে। তুলাদণ্ড সুপ্রতিষ্ঠিত হবে, সুপ্রতিষ্ঠিত মানে সঠিকভাবে তুলা যন্ত্রটাকে সেট করতে হবে, তুলাদণ্ড। 3 নম্বর পয়েন্ট আমি লিখতে পারি, 3 নম্বর পয়েন্ট, যে তুলা পাত্র দুটি সমান ভরের হতে হবে, তুলা পাত্র সমান ভরের হতে হবে। 4 নম্বর কি লিখব না, তুলা যন্ত্রটিকে সুবেদী হতে হবে, তুলা যন্ত্র সুবেদী হবে। তার মানে কি, সামান্য ভরের পার্থক্য সে প্রদর্শন করতে পারবে, তবেই গিয়ে ওই তুলা যন্ত্রটাকে আমরা বলবো, ওই তুলা যন্ত্রের ওই ধর্মটাকে আমরা বলবো তুলা যন্ত্রের সুবিদিতা। ভালো তুলা যন্ত্রের গুণাবলী, তুলা যন্ত্রের সুবিদিতা, যে তুলা যন্ত্র সুবেদী হবে, যে তুলা যন্ত্রের মধ্যে সুবেদিতা ধর্ম রয়েছে, সেই তো ভালো তুলা যন্ত্র হবে। তাহলে সুবেদী তুলা যন্ত্রের যে সকল শর্তগুলো রয়েছে, সেইগুলোই ভালো তুলা যন্ত্রের গুণাবলী। ক্লিয়ার হলো? নেক্সট আমি যেটা বলছিলাম,
নেক্সট আমি কি বলছিলাম, আমি একটা সাইডে একটু রাফ করে দিই। নেক্সট যেটা বলছিলাম যে কোশ্চেনটা নেক্সট যে কোশ্চেনটা আমরা বলছিলাম, কোশ্চেনটা ভালো করে খেয়াল করবে, যে অসম বাহু বিশিষ্ট তুলা যন্ত্রের ক্ষেত্রে সঠিক ভর নির্ণয় কিভাবে নির্ণয় করব। ফার্স্টে আমি কি করব, ধরো এটা বাম তুলা পাত্র, এটা ডান তুলা পাত্র, বস্তুকে একবার বাম তুলা পাত্রে রাখলাম, দিয়ে মেজার করলাম। তাহলে ফার্স্ট আমরা কি করব, বাম তুলা পাত্রে বস্তু রেখে গৃহীত ভর সমান আমি ধরলাম m1। সেকেন্ড আমরা কি করব, এই বস্তুটাকে আমি ডান পাত্রে রাখবো, ডান তুলা পাত্রে রাখবো, দুই পাশে বাটখারা রেখে ভর নেব। বাম তুলা পাত্রে বস্তু রেখেছিলাম, এবারে আমরা কোন পাশে তুলা পাত্রে রাখবো, ডান তুলা পাত্রে বস্তু রেখে গৃহীত ভর সমান কত পেলাম, সাপোজ ধরো m2 পেলাম। তাহলে দুপাশের তুলা পাত্রের ভর আমি পরিমাপ করলাম, পরিমাপ করার পর সঠিক ভর আমরা বার করতে চাই। তাহলে সঠিক ভর যদি আমাকে বার করতে হয়, এই দুটা ভরের গুণফল করে তাদের রুট করে দেব, দিলে আমরা কি পেয়ে যাব না, অসম বাহু বিশিষ্ট তুলা পাত্রের ক্ষেত্রে ভর নির্ণয় করতে হবে, ওই বস্তুটার ভর সঠিক ভর আমরা পরিমাপ করে ফেলব। নেক্সট আরেকটা আসছে কি না, যদি এটাকে গ্রাফ করি, এটা একটা কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে যে অসম ভরের তুলা পাত্র জনিত ত্রুটি, এটা হচ্ছে বাহু। নেক্সট আসছে অসম ভরের তুলা পাত্র জনিত ত্রুটির ক্ষেত্রে সঠিক ভর নির্ণয়। যে অসম ভরের তুলা পাত্র, যদি এই তুলা পাত্র দুটো যদি অসম ভরের হয়, তখন আমরা কি করব, একই রকম ভাবে একবার বাম তুলা পাত্রে বস্তু রেখে গৃহীত ভর আমি ধরলাম m1, বাম তুলা পাত্রে বস্তু রেখে। আরেকবার কি করব, দ্বিতীয়ত আমি কি করব, ডান তুলা পাত্রে বস্তু রেখে গৃহীত ভর, তখন আমি কত পেলাম, সাপোজ ধরো m2। তাহলে দুটো তুলা, একবার বস্তু এই পাত্রে রেখেছি, আরেকবার বস্তুকে এই পাত্রে রাখবো, তাহলে দুটো পাত্রে রেখে আমি ভর গ্রহণ করে ফেললাম। গ্রহণ করার পর আমি এবারে কি করব, ওই দুটো ভরকে আগে যোগ করব, এই দুটো ভরকে আগে যোগ করব, দিয়ে তাকে গড় করে দেব। ফাইনালি যে ভরটা আমি পাবো সেটাই হচ্ছে কি সঠিক ভর, সেটাই আমরা কি পাবো, সঠিক ভর। একবার বাহু যদি, এই দুটো বাহু যদি প্রবলেম থাকে, আরেকবার তুলা পাত্র দুটো যদি প্রবলেম থাকে, তাহলে দুটো ক্ষেত্রে আমরা সঠিক ভর, যখন বাহু প্রবলেম থাকবে রুট ওভার m1 ইন্টু m2 করে দেবো, আর যখন তুলা পাত্র দুটো যখন প্রবলেম থাকবে তখন m1 প্লাস m2 বাই 2 করে সঠিক ভর আমরা পেয়ে যাব, তুলা পাত্র দুটো যখন প্রবলেম থাকবে। তো আজকের লেকচার নাম্বার 4-এ আমরা তুলা যন্ত্রের সমস্ত কার্যপ্রণালী দেখলাম, তার সাথে তুলা যন্ত্রের গঠন কি হয়ে থাকে, একটা ভালো তুলা যন্ত্র কখন আমরা সেট করতে পারবো। এবার তুলা যন্ত্রের সাহায্যে বস্তুর ভর পরিমাপের ক্ষেত্রে যদি বাহু তুলা পাত্র এগুলো যদি প্রবলেম থাকে, তাহলে আমরা কিভাবে সঠিক ভর পরিমাপ করতে পারবো। ক্লিয়ার? তো আজকের মতো এতটুকুই থাকলো। নেক্সট আমি নিয়ে আসবো যে মাপনী চোগের কিছু কার্যপ্রণালী, মাপনী চোগের সাহায্যে বস্তুর ভর কিভাবে পরিমাপ, মাপন চোখের সাহায্যে বস্তুর আয়তন কিভাবে পরিমাপ, আরে ভর পরিমাপ তো আমরা তুলা যন্ত্রের সাহায্যে আমরা পরিমাপ করতে পারবো,
কিন্তু বস্তুর আয়তন আমি কি করে পরিমাপ করব? তো বস্তুর আয়তন পরিমাপের জন্য আলাদা একটা পরিমাপক যন্ত্র রয়েছে যার নাম হচ্ছে মাপনী চোঙ। সেটা আমরা লেকচার 5 এ পড়তে চলেছি। তো বস্তুর আয়তন পরিমাপ করব, ওই বস্তুর ঘনত্ব পরিমাপ করব ইত্যাদি ইত্যাদি মাপনী চোঙের সাহায্যে। তখন কিন্তু মাপনী চোঙ আর তুলা যন্ত্র একসাথে আসবে। তো আজকের মতো এতটুকুই থাকলো। মন দিয়ে ভালো করে পড়াশোনা করবে। বেস্ট অফ লাক। গুড নাইট।